আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের কাছে আমি তোমাদের অধ্যায় ৫ যে ভিডিওটা আপলোড করছিলাম বেসিকে, সেটা আপলোড করার পর তোমরা অনেকে বলতেছিলে যে সৃজনশীলের ভিডিওটা দেওয়ার জন্যে। যার কারণে এখন আমি তোমাদের সাথে ১ ও ২ নং সৃজনশীলের যে ভিডিওটা আছে সেটা সলভ করে দিতেছি এবং সুন্দর করে বুঝিয়ে দিতেছি। যেন তোমরা পরীক্ষায় আসলে তোমরা মুখস্থ না করো, আমার ভিডিওটা দেখার মাধ্যমে তুমি সম্পূর্ণটা তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারো। এবং তোমরা যদি আমার আগের ক্লাসগুলো দেখে থাকো, আগের ক্লাসে যে বেসিক ক্লাস নিয়েছিলাম অধ্যায়ের উপরে, তোমাদের A to Z আমি কমপ্লিট করেছি। যারা এখনো সেই ভিডিওটা দেখো নাই, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, যারা ভালোভাবে অধ্যায়টি শিখতে চাও। আর যারা শুধু অধ্যায় সৃজনশীল ২টা শিখতে চাও, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তুমি সৃজনশীলটা খুব ভালোভাবে পড়তে পারবা এবং মুখস্থ ছাড়াও তুমি চাইলে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। ওকে, তো আমরা এখন তোমাদের সৃজনশীলের মধ্যে চলে যাই। তো দেখো তোমরা, তো ভিডিওর শুরুতে বলি, তোমরা যদি আমার এই ছোট স্ক্রিনের লেখাটা যদি একটু ভালোভাবে দেখতে চাও, তাহলে একটু কষ্ট করে মোবাইলটা একটু ল্যান্ডস্কেপ করে আনিবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো আমরা সৃজনশীলের মধ্যে চলে যাই। এই যে দেখো, তোমাদের যদি বইয়ের মধ্যে দেখো, এটা হচ্ছে তোমাদের যে ১ নং সৃজনশীল হচ্ছে, সেটা বুঝছো? এটা হচ্ছে তোমাদের ১ নং সৃজনশীল। এখন এখানে ১ নং সৃজনশীলের, তো তোমরা এই হচ্ছে যে চিত্রটা, বুঝছো? আমি যদি একটু মার্কিং করে দেখাই। আচ্ছা, হ্যাঁ, পেন নিয়ে দেখো। এই যে দেখো, এই হচ্ছে তোমাদের চিত্র। দেখতে পাচ্ছ তোমরা? এখানে দেখো, এটা হচ্ছে কি, এটা আমি তোমাদের আগের ক্লাসে বলছিলাম, এটাকে কি বলে? এটা হচ্ছে আমাদের যকৃৎ। এই যে দেখো, আমাদের এইখানেও আঁকা আছে, বুঝছো? এই যে দেখো, এটাকে কি বলে? যকৃৎ, মানে মেইনলি লিভার যেটাকে বলে, লিভার। ওকে, এটা, এটার যে মান দিছি এটা হচ্ছে জেড। ওকে, এটা দিছি কি, জেড, বুঝছো? তারপর দেখো, এই যে যে ওয়াই, ওয়াইটা কি বলতে পারবো তোমরা? এই যে ওয়াই হচ্ছে আমাদের এইটা, এই যে আমাদের যেই পাকস্থলীটা হচ্ছে না, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কি পাকস্থলী, এটা হচ্ছে কি ওয়াই, মানে আমাদের যকৃৎ আর পাকস্থলী, এই দুইটা নিয়ে আমাদের এই সম্পূর্ণ সৃজনশীলটা। ওকে, তো আমি তোমাদেরকে বুঝাই দিই। আসো, যেমন ক নাম্বার কোশ্চেন হচ্ছে ভিলাই কি, খ নাম্বার হচ্ছে খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, তো আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা দেখো, সবার যে প্রথম যে কোশ্চেনটা ছিল যে ভিলাই কি, তো ক নাম্বার হচ্ছে ক্ষুদ্রান্তের অর্থপ্রাচীরে আঙ্গুলের মতো যে প্রবর্ধক বা অভিক্ষেপ থাকে, তা তাকে ভিলাই বলে, বুঝছো? তো ক্ষুদ্রান্তের প্রাচীরে, তো এই যে দেখো ক্ষুদ্রান্তটা কি, এই যে এই হচ্ছে কি ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের প্রাচীরে দেখবা, এখন তোমাদের বইয়ের মধ্যে এটা মেইনলি সম্পূর্ণভাবে দেয়া নাই। এইখানের মধ্যে মনে করো, এই যে দেখো, এই যে আঙ্গুলের মতো, আচ্ছা আমার এখানে এই যে এইখানে দেখো, এই যে, মানে এই যে এই টেপের মনে করো একটাই থাকে ক্ষুদ্রান্তের প্রাচীর, এই যে এই যে যে ক্ষুদ্রান্তটা আছে না, এই যে এই যে যে ক্ষুদ্রান্ত, এটা নিচে থাকে, বুঝছো? যেটা তোমাদের দেয় না, মানে এই যেরকম আঙ্গুলের মতো কিছু প্রবর্তক বা অভিক্ষেপ থাকে, এটাকে কি বলে, বিলাই। তারপরে খ নাম্বার, খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত, এটা তো তোমরা সকলে কি লিগা, কারণ খাওয়ার পর ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য দাঁতের ফাঁকে ফাঁকে আটকে থাকে খাদ্যকণা পচে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে এবং দাঁতের ক্ষয় প্রাপ্তিতে সহায়তা করে, তাই এই ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে 3 বার খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত। কারণ আমাদের খাওয়ার পর মুখের মধ্যে যেই খাবারগুলো সেগুলো আটকে থাকে, সব তো আর আমাদের পেটের মধ্যে চলে যায় না, কিছু কিছু খাবার আমাদের মুখের মধ্যে আটকে থাকে, বুঝছো? তো ওই খাবারগুলো যে সম্পূর্ণ ভাবে যদি ডাইজেস্ট হয় না, যার কারণে এগুলা পরবর্তী আমার দাঁতের সমস্যা করে। এই জন্য তোমরা সকাল, দুপুর এবং রাত 3 বেলা খাওয়ার পর কি দাঁত ব্রাশ করা উচিত। ওকে, আচ্ছা, তারপর দেখো গ নাম্বার যে সৃজনশীলটা। আচ্ছা, আচ্ছা, তো আমরা একটু পিছনে যাই। যেমন গ নাম্বার যে কোশ্চেনটা বলছিল, ওয়াই চিহ্নিত অংশটির কার্যকারিতা ব্যাখ্যা করো। এই যে দেখো, ওয়াই চিহ্নিত যে অংশটা আছে, এটা হচ্ছে কি আমাদের পাকস্থলী। তো পাকস্থলীর কার্যকারিতা আমাদের ব্যাখ্যা করতে বলছে। ওকে, দেখো, আচ্ছা, তো দেখো, ওয়াই চিহ্নিত অংশটি হলো আমাদের পাকস্থলী। নিচে পাকস্থলী কার্যকারিতা ব্যাখ্যা করা হলো, বুঝছো? তো প্রথমত হচ্ছে অন্ননালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে পাকস্থলীর অবস্থান। এই যে তোমাদের আমি বলছিলাম যে এই যে এটা হচ্ছে অন্ননালী, আর এটা হচ্ছে কি যে ক্ষুদ্রান্ত, বুঝছো? এই যে এই যে এই যে এই যে এইটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ক্ষুদ্রান্ত, আর এই যে এটা হচ্ছে কি অন্ননালী। তো দেখো, এই দুইটার মিডলে কি অবস্থান, আমাদের পাকস্থলীর অবস্থান। এর আকৃতি থলের মতো। তো থলে মানে কি ব্যাগ, তো এক টাইপের, দেখো এটা এক টাইপের ব্যাগ হয়ে গেছে না, দেখতেই পাচ্ছ? এই যে দেখো, এক টাইপের ব্যাগ না, তুমি এনে চাইলে বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারবা। বিভিন্ন ধরনের জিনিস বলতে কি, তুমি খাবারই রাখো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তারপর এর আগে ধরার মতো এই প্রাচীর বেশ পুরু এবং পেশি বহুল। গলবিল অনালী ক্রমসংকোচনের ফলে পিচ্ছিল খাদ্যবস্তু এখানে এসে জমা হয়ে পাকস্থলী নিম্নরূপ কাজগুলো করে থাকে, বুঝছো? মানে বিভিন্ন ধরনের যে খাদ্যগুলো আছে, এগুলো আইসে আমাদের কিসের মধ্যে জমা, এই যে আমাদের যে পাকস্থলী আছে সেটার মধ্যে ফার্স্টে
জমা হয়। তারপর দেখো পাকস্থলীর কি কি কাজ আছে। পাকস্থলীর কাজ হচ্ছে পাকস্থলীতে সাময়িকভাবে খাদ্যবস্তু জমা থাকে, মানে মেনলি খাদ্যবস্তু পাকস্থলীতে জমা থাকে কিন্তু মেইন কাজ না, এটা সাময়িক, মানে কিছুক্ষণ যাবত কি করে জমা থাকে। গ্যাস্ট্রিক গ্রন্থির হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা খাদ্য জীবাণুমুক্ত হয়, মানে যদি আমাদের খাবারগুলা খায় তার মধ্যে যদি কোনো জীবাণুমুক্ত থাকে। তোমাদের বলছিলাম পাকস্থলীতে অনেক ধরনের গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, বুঝছো। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে তখন খাবারগুলা কি হয়, জীবাণুমুক্ত হয়। যদি সেখানে কোনো ধরনের জীবাণু থাকে, ধরো ব্যাকটেরিয়া বা অন্য কোনো ধরনের জীবাণু থাকে, ওগুলো কি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের এটা জীবাণুমুক্ত হয়। পাকস্থলে গৃহীত খাদ্যবস্তুর সাথে গ্যাস্ট্রিক রসের মিশ্রণ ঘটে খাদ্যকে কাইমে পরিণত হয়। কাইম চিনো তোমরা? কাইম বা পেস্ট, কাইম কাইম চিনো না তোমরা? কাইম এখন তোমাদের কেমন হয়ে যাবো, আটাগুলাই শোনো তোমরা। আটাগুলো না ওইটা কিরকম একদম আঠা আঠা হয়ে যায় না আটাটা, তার ওইটা কি এক প্রকার কি কাইম বা পেস্ট যেটাকে বলে, বুঝছো। তারপর দেখো গ্যাস্ট্রিক রসের সাহায্যে কিছু খাদ্যের আংশিক পরিপাক সম্পূর্ণ হয়। তো পুরাপুরি তো হয় না, যে গ্যাস্ট্রিকে যে রসটা থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, এটার মধ্যে খাদ্যের আংশিক মানে সামান্য কিছু অংশ সেখানে পরিপাক হয়ে যায়। কিন্তু সম্পূর্ণ অংশ পরিপাক করতে গেলে আমাদের কিসের মধ্যে যাইতে হইব, যকৃতের মধ্যে, মানে আমাদের লিভারের মধ্যে দিয়ে যাইতে হবে। তারপর ক্ষুদ্রান্তে বৃহদান্তে অনেক প্রসেসিং আছে, বুঝছো। তো সামান্য এতটুকু করলে তুমি ঘরের মধ্যে 3-3 কনফার্ম। তারপর দেখো গ নাম্বার যে প্রশ্নটা আছে। আচ্ছা, তো গ নাম্বার প্রশ্নটা মেবি যে আমাদের জ্যার যে গ্রন্থিটা ছিল যকৃৎ, মানে আমাদের যে লিভার গ্রন্থি যেটা সবচেয়ে বড় গ্রন্থি, এটার যেই কার্যক্রম ছিল এটা আমাদের বর্ণনা করতে বলছে। তো দেখো উদ্দীপকের জ্যার চিহ্নিত অংশটি হলো কি যকৃৎ। এটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। যকৃৎ মানবদেহে নানা কাজের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো জানো যে লিভারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের লিভারের অনেক ধরনের রোগের কথা তোমরা শুনছো জানি না। আচ্ছা দেখো, এখন লিভারের কাজটা আমরা দেখি। মেনলি সর্বপ্রথম হচ্ছে পরিপাক, ঠিক আছে। তো আমাদের কিসে সাহায্য করে, পরিপাকে সাহায্য করে। কি কি, যকৃৎ পিত্তরস ক্ষরণ করে, পিত্ত লবণ ফ্যাট জাতীয় খাবারে খাদ্যের পরিপাক ও শোষণে সাহায্য করে। এই যে দেখো তোমাদের বলছিলাম যে আমাদের এই যে লিভারটা আছে এটার মধ্যে যে যেই থাকে, এটা যে পিত্ত থলিটা থাকে, বুঝছো, এখান থেকে কি করে পিত্ত রস নিঃসরণ করে, যা ফ্যাট জাতীয় খাদ্যরে ভাঙে, বুঝছো। এই জন্য অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার গ্রহণের ফলে মানুষের ফ্যাটি লিভার কিন্তু সম্ভাবনা আছে। যার কারণে কি সম্পূর্ণ ফ্যাটটা আমাদের লিভার কনজিউম করতে পারে না এবং পরবর্তীতে এটা আমাদের ফ্যাটি লিভারের রূপ নেয়, বুঝছো। আচ্ছা, তারপর দেখো শর্করা পরিবার, যকৃতে প্রোটিন ও ফ্যাট থেকে শর্করা উৎপন্ন হয়, বুঝছো। তো প্রোটিন আর ফ্যাট থেকে কি উৎপন্ন হয়, শর্করা। এই শর্করা আমাদের পরবর্তীতে কি করে শরীর এনার্জি দেয় এবং তাপ শক্তিতে পরিণত হয়। দেখো কিভাবে হয়, রক্ত সংক্রান্ত কার্যাবলী। দেখো ভ্রূণ অবস্থায় যকৃতে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় এবং পূর্ণাঙ্গ অবস্থায় লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। এটা হচ্ছে কি ভ্রূণ অবস্থায়। তারপর দেখো সঞ্চয়মূলক আছে, যকৃতে গ্লাইকোজেন ভিটামিন এ ওটি সঞ্চিত থাকে। তো এইগুলো হচ্ছে কি সঞ্চয় করে রাখে যেন পরবর্তীতে ইউজ করা যায়। মানুষের শরীরে দেখবা যে যখন এনার্জি ঘাটতি দেখা দেয় তখন আমাদের যে যে যকৃতটা আছে সেটা যেই এই যে দেখো এখানে গ্লাইকোজেন ভিটামিন এ ও ডি কি করে সে জমা করে রাখে। যখন মানুষের শরীরে এইগুলো ঘাটতি দেখা দেয় তখন সে নিজে থেকে এইগুলা দিয়ে কি করে শরীরের ঘাটতিটা পূরণ করার চেষ্টা করে, বুঝছো। তারপর দেখো রক্ষণামূলক কাজ, যকৃতে বিভিন্ন প্রকার অ্যান্টিবডি তৈরি হয়। যে মানুষের দেহে যে বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে বাঁচতে হলে আমাদের কি লাগে, অ্যান্টিবডি লাগে। এগুলো কোথায় তৈরি হয়, আমাদের যকৃতের মধ্যে তৈরি হয়, বুঝছো। দেখো তাপ নিয়ন্ত্রণ করে, যকৃৎ রাসায়নিক ক্রিয়ার উৎপন্ন তাপ শোষণ করে দেহে তাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর রেচন, যকৃৎ বিভিন্ন রকমের ধাতব পদার্থ অপ্রয়োজনীয় অতিরিক্ত ওষুধ পিত্তের মাধ্যমে দেহের বাইরে নির্গত করে, বুঝছো। যে আমরা যেই ধরনের ওষুধগুলা খাই এবং বিভিন্ন ধরনের আমরা মানে অতিরিক্ত টক্সিন জাতীয় এবং খাবারগুলা খাই, বা মেনলি আমরা ওষুধের কথাই চিন্তা করি যখন আমরা ওষুধগুলা খাই, এগুলা যে টক্সিন গুলা থাকে এগুলো আমাদের কি করে পিত্তথলির মাধ্যমে যকৃৎ অপ্রয়োজনীয় ওষুধ পিত্তের মাধ্যমে কি করে আমাদের বাইরে মেনলি বিভিন্ন ধরনের বাইরে যেই রকম বর্জ্য পদার্থ যেমন আমাদের ঘাম প্রস্রাব এইগুলোর মাধ্যমে কি করে দেয় বডি থেকে বাইরে বের করে দেয়, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সৃজনশীল এক, আশা করি বুঝতে পারছো। এখন আসলে সৃজনশীল 2 এর মধ্যে চলে যাই। আচ্ছা, তো যেহেতু তোমাদের অধ্যায় 2টা টপিক, একটা হচ্ছে যে পৌষ্টিকতন্ত্র, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের রক্ত সংবহন তন্ত্র। যেহেতু পৌষ্টিকতন্ত্রের একটা সৃজনশীল দিছে, তো অবশ্যই আমাদের এই যে মেনলি যে হৃৎপিণ্ড আছে হৃৎপিণ্ড নিয়ে একটা সৃজনশীল দেওয়া উচিত। তো এই জন্য তোমাদের 2 নম্বর সৃজনশীলটা হৃৎপিণ্ড নিয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ক নাম্বার যে কোশ্চেনটা বলছে তোমাদের পেরিকার্ডিয়াম কি, খ নাম্বার বলছে লাইপোস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। গ নাম্বার উদ্দীপকের তীর চিহ্ন বলতে কিভাবে রক্ত সঞ্চারিত হয়। এই যে দেখো এই যে তীর চিহ্ন দিচ্ছি এটা আমি আমাদের বেসিক ক্লাসে বুঝেছি, তো এখন আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দিব, সমস্যা নাই। উদ্দীপকের অঙ্গটি সুস্থ রাখার জন্য আমাদের কেন সতর্কতা অবলম্বন করা উচিত, মানে হৃৎপিণ্ড সুস্থ রাখার। আচ্ছা, আমরা মেনলি
অ্যান্সারে চলে যাই, ঠিক আছে। তো সবার যে কোশ্চেনের ক নাম্বার কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম কি। তো দেখো পেরিকার্ডিয়াম কি, হৃৎপিণ্ড দুই স্তর বিশিষ্ট যে পাতলা পর্দা ধারা আবৃত থাকে তাই হচ্ছে কি পেরিকার্ডিয়াম। ওকে, তো খ নাম্বার কি, লাইপেজ হলো অগ্নাশয় নিঃসৃত স্নেহ পদার্থ হজমকারী এক প্রকার উৎসেচক, অর্থাৎ এরা চর্বি জাতীয় খাদ্য পরিপাককারী বা লাইপোলাইটিক উৎসেচক। এটি চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। আচ্ছা, এই যে লাইপেজ, এগুলো হচ্ছে অগ্নাশয় থেকে নিঃসৃত এক ধরনের স্নেহ, মানে এক ধরনের স্নেহ পদার্থ হজমকারী উৎসেচক, বুঝছো। এইগুলো আমাদের মেনলি যে চর্বিগুলো আছে এইগুলা ভাঙতে সাহায্য করে, এগুলা ভাঙা যেই ট্রাইগ্লিসারাইড এবং হচ্ছে গিয়ে ফ্যাটি অ্যাসিড এইগুলা পরিণত করে, যা আমাদের রক্তে বাইরে গেলে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, ঠিক আছে। তো এই জন্য আমাদের চর্বি জাতীয় খাবার কিন্তু কি অ্যাভয়েড করা উচিত। তো লাইপেজ এটা তোমরা ভালোভাবে মুখস্থ করে, এটা অগ্নাশয় থেকে কিন্তু নিশ্চিত হয়েছে, ঠিক আছে। তো গ নাম্বার, ঠিক আছে, তো গ নাম্বারটা হয়েছে গিয়া মানে হৃৎপিণ্ডে যে মেইনলি ই করতে হবে আমাদের, এই যে দেখছো হৃৎপিণ্ডের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা এটা আমাদের ব্যাখ্যা করা লাগবে। তো কি কি আমি তোমাদের বুঝাই দিই। দেখো উদ্দীপকের তীর চিহ্ন দ্বারা, এই যে দেখো তীর চিহ্ন এইখানেও আছে, আমার এইখানেও আছে, কোনো সমস্যা নেই, এখানে হৃৎপিণ্ড আঁকা আছে, তোমাদের বুঝতে যেন অসুবিধা না হয়। তো দেখো দেখানো হচ্ছে মূলত অলিন্দ ও নিলয়ের ক্রমাগত সংকোচন ও প্রসারণের মাধ্যমে হৃদযন্ত্র রক্ত সঞ্চালন সংঘটিত হয়। এই যে দেখো, দেখবা যে কখনো তোমরা অনেকক্ষণ দৌড়াইলে, অনেকক্ষণ যখন তোমরা দৌড়াদৌড়ি করবা তখন দেখবা যে আমাদের হৃৎপিণ্ড দেখবা যে অনেক ধরনের তাড়াতাড়ি দেখবে ডুকপুক ডুকপুক মানে দরফর দরফর করতেছে, বুঝছো। তো ওইটাই কি হয়, তো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত দেওয়া থেকে ঊর্ধ্ব নিম্ন শিরার মাধ্যমে ডান অলিন্দা এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে ফুসফুসের শিরার মাধ্যমে বাম অলিন্দা আসে। এই যে দেখো সবার প্রথমে এই জায়গা দিয়ে ঢুকে, এই যে দেখো এই যে এই জায়গা দিয়ে ঢুকে, বুঝছো। এই যে এই জায়গা দিয়ে যখন ঢুকে, তারপর দেখো এই যে দেখো প্রথমে ডান অলিন্দে অক্সিজেন রঙ্কিত অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে ফুসফুসের শিরাপথে বাম অলিন্দে আসে। তো এই যে যখন হৃৎপিণ্ডের সাথে তো ফুসফুসের শিরার কানেক্ট থাকে, এটা তো তোমরা জানো, কিন্তু এইখানে শুধু যেহেতু হৃৎপিণ্ড, এই মানে তোমরা বুঝবা যে ডান অলিন্দ থেকে ফার্স্টে যায়, যে ঊর্ধ্ব শিরাটা আছে এই যে এটা থেকে এইখান দিয়ে যায়, তারপরে যে এইখান থেকে এই যে দেখো এই যে এখানে অ্যারো চিহ্ন আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখো এই যে অ্যারো, এই যে ঊর্ধ্ব শিরা, এই যে ডানলিন্দ, এই যে এটা হচ্ছে ডানলিন্দ, আর এটা হচ্ছে কি এই যে ঊর্ধ্ব মধ্য শিরা। এই যে যে শিরা দিয়ে এই যে দেখো এই যে অ্যারো চিহ্ন তোমরা দেখতেছো আশা করি, এই যে দেখো এখান থেকে ঢুকতেছে, আর এই যে দেখো এখান থেকে এই যে দেখো এই যে বের হয়ে যাবো, বুঝছো। মানে ডান দিক দিয়ে ঢুকবো, বাম দিক দিয়ে বেরিয়ে, এটি হচ্ছে গিয়ে কি কাজ। দেখো ঊর্ধ্ব নিম্ন মহাশিরা মাধ্যমে ডানলিন্দে অক্সিজেন সুন্দর রক্ত ফুসফুস থেকে সে আমাদের বামলিন্দা, সেই যে ডান থেকে বামে আসছে। অলিন্দ দ্বয় সংকুচিত হলে রক্ত ডানলিন্দ থেকে বাম নিলয়ে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। মানে এই যে যে ডানলিন্দটা আছে, বুঝছো, ডানলিন্দ থেকে এই যে এইটার মধ্যে আসে, এই যে এই অলিন্দ থেকে এই যে এইখান থেকে পরে এইখানে আসে, বুঝছো। ডান অলিন্দ থেকে এই যে ডান নিলয়ের মধ্যে আসে, আর এই যে বাম অলিন্দ থেকে এই যে কই আসে, এই যে বাম নিলয়ের মধ্যে আসে, বুঝতে পারছো। তারপর এরপর নিলয় দুইটি সংকুচিত হলে রক্তচাপ একদিকে বায়োস্কোপিক ও ট্রাইস্কোপিক কভারটিকা দ্বারা বাম ও ডান অলিন্দ নিলয় ছিদ্র বন্ধ হয়েছে, অন্যদিকে ফুসফুসের ধমনী মধ্যমে মুখের অর্ধচন্দ্রাকৃতি কভারটিকা খুলে যায়, ফলে বাম নিলয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ধমনীর মাধ্যমে সারা দেহে এবং ডান নিলয়ে তার বাম নিলয়ের অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেয় এবং ডান নিলয়ের কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে ধমনী। আচ্ছা, তো মেইনলি হচ্ছে যে আমি তোমাদের বলি যে বাম নিলয়ের মধ্যে যে তোমরা যে বাম নিলয়টা দেখতেছো, এই যে তোমরা এই যে বাম নিলয় যে এটার মধ্যে থাকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, আর এটার মধ্যে থাকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, বুঝছো। তো এইখানে যখন জমা হয় তখন এটা সংকুচিত আর প্রসারণের মাধ্যমে এটা কি করে, এই যে যেটা অক্সিজেন, এই যে বাম নিলয়ের মধ্যে যে অক্সিজেন সমৃদ্ধ, এটা মহাধমনীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে পৌঁছে যায়। আর কার্বন ডাই অক্সাইড যে সমৃদ্ধ যে রক্তগুলা থাকে তোমার মাধ্যমে এগুলা কিসের মধ্যে যায়, আমাদের ফুসফুসের মধ্যে চলে যায়, তারপর ফুসফুসটারে পাম্প করে কি করে দেয়, আমাদের বাইরে পাঠায় দেয়, বুঝছো। এইভাবে হৃৎপিণ্ডের মাধ্যমে তীর চিহ্নিত দ্বারা রক্তপথ সঞ্চালিত হয়। এই হচ্ছে গিয়ে মেইন কথা, বুঝছো। তো আশা করি বুঝতে পারো, মানে মেইনলি হচ্ছে যে যখন ফুসফুসিরীয় আর মহাশিরা মানে ডান দিক দিয়ে ঢুকে বুদ্ধ মধ্যশিরা ডানলিন্দর মধ্যে প্রথমে কি করে রক্তটা যায়, তারপর কি করে ডানলিন্দর রক্ত কই যায়, ডানলিন্দের রক্তে যায় ডান নিলয়ের মধ্যে, আর বাম অলিন্দের রক্তগুলো যায় বাম নিলয়ের মধ্যে। ডান নিলয়ের মধ্যে থাকে তোমার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, আর বাম নিলয়ের মধ্যে থাকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে পৌঁছে যায়, আর তারপর কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসের মধ্যে যায়। এই হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের কাজ। তো আশা করি শিক্ষার্থীরা 1 আর 2 নং সৃজনশীল তুমি সম্পূর্ণভাবে ক্লিয়ার এবং সম্পূর্ণ বুঝতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে আমাদের
আবির মেন্টর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা গাইস, ঠিক আছে? আর যদি তোমাদের অন্য কোনো অধ্যায় সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাই দিবা গাইস। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।